What we see today is a fallen nation whose primitive greatness lies buried in ruins. কেশবচন্দ্র সেন বলেছিলেন। অর্থাৎ যে সময়টার কথা আমরা বলছি 18-19 শতক, সেই সময়ে মানুষ কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত। আজকে আমরা কার কথা বলবো? সেই সময়ের কিছু মানুষের কথা বা একজন বিশেষ মানুষের কথা, যিনি সেই সময়ের অন্ধকারে আলোর দিশা দিয়েছিলেন, যাকে আমরা বলে থাকি ভারতের প্রথম আধুনিক মানুষ। বুঝতেই পারছো তোমরা, রাজা রামমোহন রায়ের কথা বলা হচ্ছে। আমি তোমাদের সৃজিতা ম্যাম তোমাদের সাথে আজকে একটুখানি বিস্তারে আলোচনা করব রাজা রামমোহন রায়। ভারতের প্রথম আধুনিক মানুষ যাকে আমরা বলতে পারি ভারতে নবজাগরণ নিয়ে এসেছিলেন। রেনেসা অর্থাৎ নবজাগরণ, পুরনো বেদ গীতা এই সমস্ত থেকে তিনি কিন্তু তুলে ধরেছিলেন ভারতের প্রাচীন যে আদর্শ। আসলে তখনকার বেশিরভাগ মানুষই ছিল অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত। তাই ভারতে যে ব্রাহ্মণ্যবাদের যে প্রাধান্য, যে পুরোহিত শ্রেণী, তারা যা কিছু নিয়ম তাদের বোঝাতেন তাই তারা মেনে চলতেন। সতীদাহ প্রথার মতন কুপ্রথা সবই চলে আসছিল এইভাবে। আর ভারতবর্ষে যখন বিভিন্ন এডুকেশন পলিসি আসতে শুরু করে, বিভিন্ন শিক্ষানীতি, তখন একদল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তারা প্রশ্ন তুলতে শুরু করে এই সমস্ত কিছুর বিরুদ্ধে। তার মধ্যেই অন্যতম একজন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের জন্ম 1772 রাধানগর বেঙ্গলে জন্মগ্রহণ করেছিলেন। বুঝতেই পারছো, তিনি কিন্তু গোঁড়া ব্রাহ্মণ পরিবার থেকে জন্মগ্রহণ করেছিলেন এবং তারা কুলীন ব্রাহ্মণ ছিলেন। তা সত্ত্বেও তিনি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। তিনি তার যে মেজর ওয়ার্কগুলো, যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। রাজা রামমোহন রায়, এই মানুষটি রাজা উপাধি দিয়েছিল কে? তাকে রাজা উপাধি দিয়েছিল তৎকালীন মুঘল সম্রাট। তৎকালীন মুঘল সম্রাট তাকে উপাধি দিলেন রাজা, আকবর শাহ টু। তাকে তিনি ইংল্যান্ডেও পাঠিয়েছিলেন এবং ইংল্যান্ডে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত 1833-এ তার মৃত্যু হয়। কিন্তু এই জন্ম থেকে মৃত্যু, এই টাইম স্প্যানটার মধ্যে তিনি অনেক কিছু করে গেছেন, তাই জন্য তিনি এতটা বিখ্যাত ইতিহাসে। কি করেছেন তিনি? না, তার অন্যতম কৃতিত্ব হচ্ছে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন 1815-তে। কি উদ্দেশ্য ছিল, অবজেক্টিভ কি ছিল এই আত্মীয় সভার? এর মূল উদ্দেশ্য ছিল তখনকার যে সতীদাহের মতন কুপ্রথার বিরুদ্ধে লড়াই করা। তিনি সতীদাহের ভীষণভাবে বিরোধিতা করেছিলেন, কারণ সতীদাহ কি ছিল? তখনকার হিন্দু সমাজে বিধবা মেয়েদেরকে তাদের স্বামীর সাথে একসাথে চিতায় জ্বালিয়ে দেওয়া। বেশিরভাগ ক্ষেত্রেই তখন যেহেতু কুলীন ব্রাহ্মণ এর একটা প্রাধান্য ছিল, বা বেশিরভাগ ক্ষেত্রে একটি মেয়েকে, একটি বিবাহযোগ্য কন্যাকে খুব বিবাহযোগ্য মনে করা হতো খুব কম বয়স থেকেই, এবং তাদের বিবাহ দিয়ে দেওয়া হতো একদম বয়স্ক মানুষের সাথে। হতে পারে সে 60 বছর, 50 বছর, 70 বছর, বয়সটা সেখানে গুরুত্বপূর্ণ ছিল না। এবং স্বাভাবিকভাবেই তারা খুব তাড়াতাড়ি মারা গেলে তার সাথে সতী হতে হতো সেই মেয়েটিকেও। এই কুপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ান রাজা রামমোহন রায়। আর খুব স্বাভাবিকভাবে তখনকার গোঁড়া সমাজ কিন্তু তা নিতে পারেনি, কারণ এই কুপ্রথা তাদের কাছে ছিল পুণ্য অর্জনের সমার্থক। তাকে বহু লড়াই করতে হয়। শুধু তাই নয়, তিনি কোনো ধরনের বৈষম্যতে বিশ্বাস করতেন না, সকলকে সমান বলে মনে করতেন। এবং এই মানুষটি কিন্তু পড়াশোনাও করেছিল অনেকগুলো বিষয়, যেমন তিনি বেদ গীতা উপনিষদের চর্চা করেন, তিনি অদ্বৈত বেদান্ত মতে বিশ্বাস করেন, অর্থাৎ কিনা একেশ্বরবাদ। এক্ষেত্রে খ্রিস্টানিটি অর্থাৎ খ্রিস্টান ধর্মও কিন্তু তাকে প্রভাবিত করেছিল। তিনি পারসিক ভাষায় পারদর্শী ছিলেন, বাংলা, ইংরেজি এবং শুধু তাই নয় আরবি তিনি কোরআনও পাঠ করেছিলেন। এবং এই সমস্ত ধর্মের বই পড়ে তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন আসলে ধর্ম মানুষকে কখনোই এভাবে গোঁড়া হয়ে যেতে শেখায় না, যদি সত্যিকারের পড়া হয় সেটা। তিনি কি সমর্থন করতেন? পুরোহিত তন্ত্রের বিরোধিতা করেছিলেন। তিনি সমর্থন করতেন ভীষণভাবে যে মানুষ ঈশ্বরকে মন দিয়ে ডাকতে পারে, এবং তার জন্য কি বারে বারে তিনি মনোথিজমের কথা বলেছেন, একেশ্বরবাদের কথা বলেছেন, মূর্তি পূজার বিরোধিতা করেছেন। এবং পরবর্তীকালে দেখা যায় 1828-এ এনারা তৈরি করেন যেটাকে আমাদের ব্রাহ্ম সমাজ নামে পরিচিত। এবং এই ব্রাহ্ম সমাজ দেখা যায় রাজা রামমোহন রায়ের মৃত্যুর পরবর্তীকালে 2 ভাগে ভাগ হয়ে যায়। 1866 নাগাদ ব্রাহ্ম সমাজের 2টি ভাগ হয়ে দাঁড়ায়।
একটি ভাগ যেটি আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত, দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার অন্যতম মূল বলতে পারি, তিনি চালনা করেছিলেন এই সমাজটিকে। এবং আরেকটি ভাগ, এটিও 1866তেই ভাগ হয়ে যায়, সেটি হলো পরিচালনা করেছিলেন কেশবচন্দ্র সেন। এইভাবে ব্রাহ্ম সমাজ কিন্তু দুভাগে ভাগ হয়ে যায়, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এবং আদি ব্রাহ্ম সমাজ। কেশবচন্দ্র সেন খ্রিস্টানিজমকে একটু বিশেষভাবে সাপোর্ট দিয়েছিলেন। আচ্ছা, রাজা রামমোহন রায় শুধু তাই নয়, তিনি লিখেছিলেন আ গিফট টু মনোথিজম। এটি পারসিক ল্যাঙ্গুয়েজে লেখা। তাছাড়া তার সংবাদ কৌমুদি আমরা জানি, মিরাটুল আকবর, এবং সমস্ত ভাষায় তার পারদর্শিতা এবং সমস্ত ভাষায় লেখা। তিনি দেখলেন বেদ, উপনিষদ এইগুলি সাধারণ মানুষ পড়তে পারে না, কারণ বেশিরভাগ মানুষ তখন যথেষ্ট শিক্ষিত নয়। এবং পারসিক ভাষাও হচ্ছে একটা সময় অবধি, মুঘলদের সময় আমাদের কোর্ট ল্যাঙ্গুয়েজ ছিল পারসিক, কিন্তু সেটাও সবাই পড়তে পারে না ফার্সি। তখন তিনি কি করলেন, বেশ কিছু বাংলায় ট্রান্সলেট করার ব্যবস্থা করলেন। এইভাবে আজীবন কিন্তু তিনি মানুষের জন্য লড়ে গেছেন। শুধু তাই নয়, যাতে উইমেনদের, মহিলাদের প্রপার্টি রাইট থাকে সমান, পুরুষদের সমান, সে কথাও কিন্তু তিনি বারবার বলে গেছেন। তাহলে এই হলো রাজা রামমোহন রায়ের, যদি ছোট্ট করে বলতে চাই, তিনি তার জীবনে কি কি অবদান রেখে গেছেন এগুলো। শুধু তাই নয়, 1817 তৈরি হয়েছে, সেই সময় কি তৈরি হয়েছে, ডেভিড ইয়ারের সাথে মিলে তিনি তৈরি করেছেন হিন্দু স্কুল। 1822 অ্যাংলো হিন্দু স্কুল তৈরি করেন, এবং হিন্দু কলেজ 1817 ডেভিড ইয়ারের সাথে মিলে তিনি তৈরি করছেন। 1825 বেদান্ত কলেজ, এগুলিতে তার অন্যতম অবদান ছিল। শুধু তাই নয়, স্কটিশ চার্চ যখন তৈরি হচ্ছে তার সাথেও কিন্তু তিনি যুক্ত ছিলেন। অর্থাৎ শিক্ষা কে বেশি করে প্রমোট করা, কুসংস্কারের অন্ধকার থেকে বের করে আনা, এই ছিল রাজা রামমোহনের অন্যতম কৃতিত্ব। তাহলে আমরা কিন্তু পরীক্ষার অনেকগুলো প্রশ্নের উত্তরও এর মধ্যে দিয়েই পেয়ে গেলাম, তাই তো? তাহলে আজকে এটুকুই থাক রাজা রামমোহন রায়ের বিষয়ে।